নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবার শুরু করছি অশনি সংকেত। অনঙ্গ বললে, শুধু ছেলেদের নিয়ে বসে থাকলে চলবে? কাঠ পুড়িয়েছে, তার ব্যবস্থা দেখো। গঙ্গাচরণ আশ্চর্য হওয়ার সুরে বললে, সে কি? এই যে সেদিন কাঠ কাটিয়ে দিলাম এক গাড়ি, সব পুড়িয়ে ফেললে এর মধ্যেই? অনঙ্গ রাগ করে বললে, কাঠ কি খাবার জিনিস যে খেয়ে ফেলেছি? রোজ এক হাঁড়ি ধান সেদ্ধ হবে, চিড়ে কোঠা হলো 10-12 কাঠা, এতে কাঠ খরচ হয় না? অনঙ্গ কথাটা একটু গর্ব এবং আনন্দের সুরেই বলল, কারণ সে যে দরিদ্র ঘর থেকে এসেছে, সেখানে একদিনে এত ধানের চিড়ে কোটারূপ সচ্ছলতা স্বপ্নের বিষয় ছিল। যে দারিদ্র্যের মধ্যে এসে পড়েছিল প্রথম শ্বশুরবাড়ি এসে, এখন সে কথা ভাবতেও যেন পারা যায় না। বাসুদেবপুর এসে আগের চেয়ে অবশ্য অবস্থা ভালোই হয়েছিল, তবে সে গ্রামে শুধু পাঠশালার ছেলে পড়ানোর আয় ছিল সম্বল। জিনিসপত্র কেউ দিত না। স্বামী স্ত্রীর মধ্যে এখনো বাসুদেবপুর নিয়ে কথা ওঠে। সেদিনই দুপুরের পর আহারান্তে গঙ্গাচরণ একটু বিশ্রাম করছিল। অনঙ্গ এসে বললে, বাসুদেবপুর আবার যাবার ইচ্ছে আছে? গঙ্গাচরণ বিস্ময়ের সঙ্গে বললে, কেন বলো দেখি? না, তাই বলছি, সেখানকার ঘরখানা তো এখনো রেখেই দিয়েছ, বিক্রি করেও তো এলে না। তখন কি জানি এখানে বেশ জমে উঠবে। ভাত ছালার জন্য কিন্তু মন কেমন করে। সেখানকার পদ্মবিলের কথা মনে আছে? পদ্মবিল তো ভালোই ছিল, বেশ জল। সর্দির মাঝে জল থাকতো না বটে, কিন্তু না থাকুক বাপু, গাখানার লোকগুলো ছিল বড্ড ভালো। 3 দিকে মাঠ, একদিকে অত বড় বিল, সুন্দর দেখতে ছিল। তুমি তো বলেছিলে পদ্মবিলের ধারে ঘর বাঁধবে। ভেবেছিলাম তো নতুন খড় উঠলেই পদ্মবিলের ধারে ঘর তৈরি করব। লোকজনকে বলেও রেখেছিলাম সস্তায় খড় দিত। অনঙ্গ আপন মনে হিসেব করবার ভঙ্গিতে বললে, আঙুল গুনে গুনে, হরিহরপুরে বিয়ে হলো, সেখান থেকে ভাতছালা, তারপর বাসুদেবপুর, তারপর এখানে। অনেক দেশ বেড়ানো হলো আমাদের, কি বলো? গঙ্গাচরণ গর্বের সুরে বললে, বলি, হরিহরপুর গায়ের কজন এত দেশ দেখে বেরিয়েছে? অনঙ্গ বললে, শুধু দেখে বেড়ানো কি বলো গো, বাসও তো করা হয়েছে। নিশ্চয়, কিন্তু একটা কথা বাপু। কি? এ গাঁ ছেড়ে অন্য কোথাও আর যেও না। যতদিন চলাচলতি সুবিধে থাকে থাকবো বই কি, এখন তো বেশি হচ্ছে। বিশেষ মশাই এ গায়ের মোড়ল, সে যখন ভরসা দিয়েছে তখন আর ভয় করি নে। তা তো বুঝলাম, কিন্তু তোমার যে মন টেকে না কোথাও বেশি দিন। হাতে পয়সা এলেই মন টিকবে, তাছাড়া দিব্যি নদী। আমার কিন্তু ইচ্ছে করে একবার ভাতছালা দেখতে। তা একবার গেলেই হয়, গরুর গাড়িতে একদিনের রাস্তা। বিশ্বেষ মশাইয়ের কাছে বললেই গরুর গাড়ি দিতে পারে। অনঙ্গ আগ্রহের সঙ্গে বললে, হ্যাঁ গা, তা বলো না, বলবে একবার বিশ্বেষ মশাইকে? গঙ্গাচরণ হেসে বললে, কেন, ভাতছালা যাওয়ার খুব ইচ্ছে? খুব। তুমি তাহলে পটল আর খোকাকে নিয়ে ঘুরে এসো একদিন। কেন, তুমি? আমার পাঠশালার ছুটি কই? আচ্ছা দেখি চেষ্টা করে। কতকাল যায়নি ভাতছালা, 4 বছর কি 5 বছর। ভাতছালার বিনি নাপিতিনিকে মনে আছে? আহা, কি ভালোই বাসতো। আবার দেখা হলে সেও কত খুশি হয়। সেই সেই আমবাগানের ধারে আমাদের ঘরখানা। আচ্ছা, কত জায়গায় ঘর বাঁধলে বলো তো? গল্প গুজবে শীতের বেলা পড়ে এলো। গঙ্গাচরণ উঠে বললে, যাই, একবার পাশের গায়ে যাব। পাঠশালার জন্য আরো ছাত্র জোগাড় করে আনি। ছাত্র যত বেশি হবে ততই সুবিধে। একটু কিছু জল খেয়ে যাও। গঙ্গাচরণ আহ্লাদে হেসে বললে, অভ্যেস খারাপ করে দিও না বলছি। এ সময় জল খাবার খেয়েছি কবে? অনঙ্গ হাসি মুখে বললে, মা লক্ষ্মী যখন জুটিয়ে দিয়েছেন তখন খাও। দাঁড়াও, আমি আনি। একটা পাথরের বাটিতে কয়েক টুকরো পেঁপে কাটা ও আখের টিকলি এবং অন্য একটা কাঁসার বাটিতে খানিকটা সর নিয়ে অনঙ্গ বউ স্বামীর সামনে রাখলে। গঙ্গাচরণ খেতে খেতে বললে, আচ্ছা একটা কাজ করলে হয় না? কি? আচ্ছা একটু চায়ের ব্যবস্থা করলে হয় না? অনঙ্গ ঠোঁট উল্টে বললে, ও, তোমার যদি হলো তো সবই চাই। চা? কেন? ওসব বড় মানুষে খায়, গরিবের ঘরে কি পোষায়?
গঙ্গাচরণ হেসে বললে, আসলে তুমি চা তৈরি করতে জানো না, তাই বলো। অনঙ্গ মুখভঙ্গি করে বললে, আহা, পারো চা করতে, কোথায় করলে তুমি? অনঙ্গ এক ধরনের হাসলে, যার মানে হচ্ছে, আর ভান করে কি করব। গঙ্গাচরণ বললে, কেমন, ধরে ফেলেছি কি না? অনঙ্গ প্রত্যুত্তরে আরেকবার হেসে বললে, না, করতে দেখেছি তো। বাসুদেবপুরে চক্রবর্তী বাড়িতে চা খেত সবাই, আমি গিন্নির কাছে বসে বসে দেখতাম না বুঝি। গঙ্গাচরণ পাশের গ্রামে যখন মাঠের পথ দিয়ে বেরিয়ে গেল, তখন বেলা বেশ পড়ে এসেছে। সারাদিনের তাজা খড় রোদে উলু এবং কাশবনে কেমন সুন্দর একটা সোঁদা গন্ধ। শীতও আজ পড়েছে মন্দ নয়। একটা লোক খেজুর গাছে মাটির ভার নিয়ে উঠছে দেখে গঙ্গাচরণ ডেকে বলি, ও ছিদাম, একদিন খেজুর রস খাওয়াও বাবা। লোকটা গাছের উপর থেকে বললে, গুরুমশাই, কাল সকালে পেটিয়ে দেব একটা ছেলে, এক ভার যেন নিয়ে যায়। গঙ্গাচরণের মনে যথেষ্ট আনন্দ এবং সন্তোষ, এই ভেবে যে কেউ তার কথা এখানে ঠেলতে পারে না, সবাই মানে। যার কাছে যে জিনিস চাওয়া যায় কেউ দিতে অস্বীকার করে না। বাসুদেবপুরে এমন ছিল না, ভাতছালাতেও না। পাশের গ্রামের কোনো নাম নেই, পশ্চিম পাড়া বলে সবাই। এর একটা কারণ, এসব গ্রাম আজ কয়েক বৎসর হলো বসেছে, আগে এসব পতিত মাঠ বা অনাবাদি চর ছিল। এদেশে চাষাদের জমির অভাব ছিল না, তাদের মধ্যে কেউ এসে সব জঙ্গল এবং নলখাগড়া ভরা পতিত জমিতে চাষ করতে রাজিও নয়। অন্য জেলা থেকে কাপালি চাষিরা এসে এই অনাবাদি চরে সোনা ফলিয়েছে, এরাই নতুন গ্রামগুলো বসিয়েছে, গ্রামের নামকরণ এখনো হয়নি। পশ্চিম পাড়াতে ঢুকেই গ্রামের মণ্ডপ ঘর, বিকেলে 2-5 জন লোক এখানে বসে তামাক পোড়াচ্ছে। একজন গঙ্গাচরণকে দেখে বললে, কি মনে করে দাদা ঠাকুর, পের নাম হই, আসুন। গঙ্গাচরণ ভরং দেখাবার জন্য ফতুয়ার নিচ থেকে পৈতেটা বার করে আঙুলে জড়িয়ে হাত তুলে বললে, জয়স্তু। তারপর বসে একবার এদিক ওদিক তাকিয়ে বললে, এটা বেশ ঘরখানা করেছে তো, পুজো হয়? দলের মধ্যে একজন গঙ্গাচরণকে তামাক খাওয়াবার জন্য কলাপাত আনতে ছুটল। একজন বললে, পুজো হয়নি দাদা ঠাকুর, সামনের বারে করবার ইচ্ছে আছে। আচ্ছা, আপনি পারবেন দাদা ঠাকুর? গঙ্গাচরণ অবজ্ঞাসূচক হাসি হেসে চুপ করে রইল, উত্তর দিলে না, ওতে পসার থাকে না। ওদের মধ্যে আর একজন পূর্বের লোকটিকে ধমক দিয়ে বললে, জানিস নে শুনিস নে, কথা বলতে যাস, ওই তো তোর দোষ, উনি জানেন না পুজো করতেই তো কে করবে, উনি নেকাপড়া করা পণ্ডিত মানুষ। গঙ্গাচরণ ধীরভাবে বললে, থাক থাক, ও ছেলে মানুষ, বলেছে। ইতিমধ্যে কলার পাত এলো, একজন হুঁকো থেকে কলকে খুলে গঙ্গাচরণের হাতে দিতে যেতেই গঙ্গাচরণ বিস্মিতভাবে বললে, কি? তামাক ইচ্ছে করুন। তোমাদের উচ্ছিষ্ট কলকেতে আমি তামাক খাবো? দলের যে লোকটি কলকে এগিয়ে হাতে দিতে গিয়েছিল সে দস্তুর মতো অপ্রতিভ হলো। তখন ওদের মধ্যে সেই বিজ্ঞ লোকটি আবার ধমক দিয়ে উঠলে, এ কি পাঁচু ঠাকুরকে পেয়েছিস তোরা? কাকে কি বলিস তার ঠিক নেই। দাঁড়ান দাদা ঠাকুর, আমার বাড়িতে নতুন কলকে আড়ায় টাঙানো আছে, নিয়ে আসি। গঙ্গাচরণ গম্ভীরভাবে বললে, হাত ধুয়ে এনো। উপস্থিত লোকগুলো ভক্তিতে গদগদ হয়ে পড়ল। হাত ধুয়ে নতুন কলকেতে তামাক সাজতে হয় যার জন্য, এমন ব্রাহ্মণ সত্যি কথা বলতে গেলে তারা কখনো দেখেনি। নতুন কলকে আনিতে হলো, নতুন কলা পাতাও গঙ্গাচরণের হাতে ভক্তিভাবে টাটকা সাজা তামাক এগিয়ে দেওয়া হলো। গঙ্গাচরণ বললে, কথাবার্তা বলতে হয় বুঝে সুঝে বাপু, আমি পুজো করতে জানি না জানি তোমরা যে জিজ্ঞাসা করলে, তোমরা এর কিছু বুঝবে? বিজ্ঞ লোকটি তাচ্ছিল্যে সুরে বললে, একদম অজ্ঞ মুখ্যু। এই কথা বলে নিজের বিজ্ঞতা প্রমাণ করে সে গঙ্গাচরণের দিকে চেয়ে বললে, বাদ দিন ওদের কথা, ওরা কাকে কি বলতে হয় জানে। গঙ্গাচরণ বললে, সে কথা যাকগে, এখন তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি জানো? দলের অন্য লোকেরা কথা বলতে সাহস পাচ্ছিল না, শুধু বিজ্ঞ লোকটি এর উত্তরে বললে, কি বলুন দাদা ঠাকুর। আমি একটা পাঠশালা খুলেছি নতুন গ্রামে, তোমাদের গ্রামের ছেলেগুলি সেখানে পাঠাতে হবে।
বেশ কথা দাদা ঠাকুর, এ তো খুব ভালো। আমাদের ছেলেপিলেদের একটা হিললে হয় তাহলে। খুব ভালো, সেজন্যই তো আমি এলাম তোমাদের কাছে। তুমি একবার সবাইকে বলো। লোকটি দলের দিকে চেয়ে বললে, শুনলে তো সবাই দাদা ঠাকুর যা বললেন। আপনি বসুন, আমি ওদের ডেকে নিয়ে একটু পরামর্শ করি। একটা কাঁটাল তলায় সকলে মিলে জোট পাকিয়ে কি বলা কওয়া করলে। তারপর বিজ্ঞ লোকটি আবার ফিরে এসে গঙ্গাচরণের কাছে বসলো। বললে, সব ঠিক হয়ে গেল দাদা ঠাকুর। কি? সবাই ছেলে পেটিয়ে দেবে কাল থেকে। ওনার আর একটা কথা বলছেন। কি কথা? আমাদের এখানে যদি পাঠশালা খোলেন তবে কেমন হয়? দু জায়গায় হয় না। ও গ্রামে বাস করি, এ গ্রামে পাঠশালা, তাও হয় না। কত দিতে হবে আমাদের একটা ঠিক করে দেন। আমার বাপু জোর জবরদস্তি নেই। বিদ্যা দানং মহাপুণ্যং, বিদ্যা দান করলে কোটি অশ্বমেধের ফল লাভ হয়। তবে আমারও তো চলাচলতির ব্যবস্থা একটা চাই। এই বুঝে তোমরা যা দাও নিজেরাই ঠিক করো, আমার মুখে বলাটা ভালো হবে না। গঙ্গাচরণ অভিজ্ঞ ব্যক্তি, এভাবে অগ্রসর হলে ফল ভালো হয় সে জানে। কাজেই বাড়িতে ফিরে অনঙ্গ যখন বললে, তা ওদের উপর ফেলে দিলে কেন? তোমার নিজের বলা উচিত ছিল। তখন গঙ্গাচরণ হেসে বললে, আরে না জেনে কি আর আমি তাড়ু ঘাটতে গিয়েছি? আমি নিজের মুখে হয়তো বলতাম 4 আনা, ওরা দেবে 8 আনা, দেখে নিও তুমি।